প্রণাম অনেক প্রকারের হয়, কিন্তু কেউ যদি দূরে আছে তখন তাকে করজোড় করে প্রণাম করতে হয়। কিভাবে প্রণাম করবে? জোরে বলো। হ্যাঁ, করজোড় করে, এইভাবে হাত জোড় করে প্রণাম, এটাকে বলে করজোড় প্রণাম। কি বলে? করজোড় করে। করজোড় করে সবাইকে প্রণাম করা যায়। করজোড় করে সবাইকে প্রণাম করা যায়। খুব মন দিয়ে শুনবেন, কিন্তু যেই কোনো ভগবত ভক্ত, যেই কোনো জীব, স্ত্রী পুরুষ, সবাইকে করজোড় করে প্রণাম করা যায়। আর তারপরে হলো কি? পঞ্চাঙ্গ প্রণাম। তারপরে কি? জোরে বলো। পঞ্চাঙ্গ প্রণাম। পঞ্চাঙ্গ প্রণাম কিভাবে করবে? দুটি হাঁটু মাটির মধ্যে রেখে, দুটি ভুজা মানে দুই হাত মাটির মধ্যে রাখবে, আর মস্তক, মাথাটা মাটির মধ্যে ঠেকাবে। এটা হলো পঞ্চাঙ্গ প্রণাম। পঞ্চাঙ্গ প্রণাম সবাই করতে পারে, স্ত্রী পুরুষ সবাই পঞ্চাঙ্গ প্রণাম করতে পারে। আর তারপরে হলো দণ্ডবৎ প্রণাম, মানে সাষ্টাঙ্গ প্রণাম। দণ্ডবৎ সাষ্টাঙ্গ প্রণাম একমাত্র পুরুষরাই করতে পারে। দণ্ডবৎ প্রণাম করা নারী জাতিকে নিষেধ। বুঝতে পেরেছেন? স্ত্রী জাতিকে দণ্ডবৎ প্রণাম করা নিষেধ। এবার কোনো স্ত্রী বলতে পারে যে আমরা যদি দণ্ডবৎ প্রণাম করি তাহলে কি হবে? কোনো স্ত্রী যদি দণ্ডবৎ প্রণাম করে তখন শাস্ত্র বিরুদ্ধ কর্ম করার কারণে তাকে তার বিপরীত ফল ভোগ করতে হবে। স্ত্রী জাতিকে কখনো ভুলেও কিন্তু দণ্ডবৎ প্রণাম করতে নেই। তাতে কি হয়? ভগবতী ভূমি তার উপরে ক্রুদ্ধ হয়ে যায়, রুষ্ট হয়। স্ত্রী যদি দণ্ডবৎ প্রণাম করে তাহলে ভূমি কষ্ট পায়। খুব মন দিয়ে শুনবে, প্রেম সে বলো। তার জন্য স্ত্রী জাতিকে দণ্ডবৎ প্রণাম করতে নেই। দণ্ডবৎ প্রণাম মানে একদম শুয়ে, একদম লাঠির মতন। দণ্ড মানে লাঠি, লাঠির মতন একদম শুয়ে পড়ে সাষ্টাঙ্গ, সম্পূর্ণ অঙ্গ মাটির মধ্যে নিয়ে তারপরে প্রণাম করাটাকে বলা হয় সাষ্টাঙ্গ বা দণ্ডবৎ প্রণাম। এটা স্ত্রী জাতির জন্য নিষেধ। প্রেম সে বলো। স্ত্রী জাতি যদি মাটির মধ্যে ঘুমাচ্ছে, আরেকটি জিনিস আজকে জেনে রাখো, কিছু কিছু এই তত্ত্বগুলো জানা উচিত। স্ত্রী জাতি যদি মাটির মধ্যে শয়ন করছে, ভূমির মধ্যে শয়ন করছে, তা মাটিতে ঘুমালে কখনো কোনো নারীকে উল্টো হয়ে ঘুমাতে নেই। এই যে দণ্ডবৎ প্রণাম করা হচ্ছে না, এই মুদ্রা করে, মানে এইভাবে কোনো সময় স্ত্রীকে ঘুমাতে নেই। স্ত্রী যদি মাটির মধ্যে ঘুমাচ্ছে তাহলে বেশি থেকে বেশি পাশ ফিরে ঘুমাবে বা সোজা হয়ে ঘুমাবে, মনে থাকবে। মানে শাস্ত্রে স্পষ্টরূপে বর্ণন রয়েছে, স্ত্রীর বক্ষস্থল যদি মাটিকে স্পর্শ করে তাহলে তাতে দোষ হয়। বুঝতে পেরেছ? কেন নিষেধ? অনেকে জিজ্ঞাসাও করতে পারে, মহারাজি স্ত্রী জাতিকে মাটির মধ্যে দণ্ডবৎ কেন প্রণাম করতে নেই বা উল্টো হয়ে কেন ঘুমাতে নেই? স্ত্রীর বক্ষস্থল কখনো ভূমিতে স্পর্শ করতে নেই। ব্রাহ্মণকে কখনো মাটিতে বসতে দিতে নেই। ব্রাহ্মণকে যদি মাটিতে বসতে দিয়েছ, তোমার ঘরের মধ্যে যত লক্ষ্মী আছে সেই সমস্ত লক্ষ্মী সেখান থেকে একদম শেষ হয়ে যাবে। গৃহে আর লক্ষ্মী থাকবে না। ঘরে ব্রাহ্মণ এসেছে, তাকে আসন দেবে বসতে, মনে থাকবে। আসন দেবে, চেয়ার দেবে, বা কোনো খাট হলো সেখানে বসতে দাও। ভূমিতে কখনো ব্রাহ্মণকে বসতে দিতে নেই। ভূমির মধ্যে কখনো কোনো স্ত্রীকে নিজের বক্ষস্থল স্পর্শ করতে নেই। ভূমির মধ্যে মানে মাটির মধ্যে কখনো শঙ্খ রাখতে নেই। খুব মন দিয়ে শুনবে। শঙ্খ সবসময় কোনো না কোনো পাত্রের উপরেই রাখবে।
কোনো বাটির উপরে রাখলে বা শঙ্খদানি যে হয়, শঙ্খ রাখার একটা স্ট্যান্ড পাওয়া যায় আজকাল, তো তার উপরে শঙ্খ রাখো, না হলে থালার উপরে রাখো, বাটির উপরে রাখো। মাটির উপরে কখনো শঙ্খ রাখতে নেই, ভূমির উপরে শঙ্খ রাখতে নেই। ভূমির উপরে শঙ্খ রাখলে তখন দোষ হয়, এটা অপরাধ। আর মাটির উপরে কোনো প্রদীপ জ্বালাতে নেই, মনে থাকবে তো। প্রদীপ কিভাবে জ্বালাবে? যেখানে প্রদীপ জ্বালাচ্ছ সেখানে প্রদীপের নিচে একটু ধান দিয়ে দেবে। কি দিয়ে দেবে? একটু ধান দিয়ে দেবে। ধান না থাকলে চাল দিয়ে দেবে, চাল না থাকলে গম দিয়ে দেবে, গম না থাকলে একটু জব দিয়ে দেবে, জব না থাকলে তখন একটু সর্ষ দিয়ে দেবে। এই প্রকারের ধান্য বা শস্য দিয়ে তার উপরেই কিন্তু প্রদীপ রাখা উচিত। এটা হলো প্রদীপ জ্বালাবার নিয়ম। প্রেম সে বলো। আসলে অনেক কিছু নিয়ম আছে যেগুলো আমরা জানি না, আর না জানার কারণে আমাদের দ্বারাই ভুলগুলো হয়, এই অপরাধগুলো হয়। তার জন্য পাঠ অবশ্যই শোনা উচিত। আমি মাঝে মাঝে পাঠের মধ্যে এইসব তত্ত্ব কথাগুলো একটু বলে দিই, তাতে যেন আপনাদেরও এই নলেজগুলো হয়ে যায়। প্রেম সে বলো। মনে থাকবে তো এবার? হ্যাঁ, ঘরের মধ্যে যখন ঘুমাবে তো ঘুমাবার সময় কখনো দক্ষিণ দিকে পা দিয়ে ঘুমাতে নেই, এটাও কিন্তু অপরাধ। দক্ষিণ দিকে পা দিয়ে ঘুমালে তখন আস্তে আস্তে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, মন চঞ্চল হয়ে যাবে, রোগ ব্যাধি বেড়ে যাবে। সব থেকে শ্রেষ্ঠ হলো পূর্ব দিকে মাথা করে ঘুমাও, সব থেকে উত্তম। পূর্ব দিকে মাথা করে যদি ঘুমাবার ব্যবস্থা হচ্ছে না, তাহলে দক্ষিণ দিকে মাথা করে ঘুমাও, মানে উত্তরের দিকে পা করে ঘুমাবে। বুঝতে পেরেছ? মনে থাকবে তো? প্রেম সে বলো। আরেকটি জিনিস ভালো মনে পড়লো, আপনাদেরকে বলি। অনেকে অনেক সময় প্রশ্ন করে যে মহারাজজি, ঘরের মধ্যে আমরা যে লেট্রিন বানাচ্ছি, ঘরের মধ্যে আমরা যে পায়খানা বানাচ্ছি, তো পায়খানা বানাবার সময় পায়খানার মুখ কোন দিকে হওয়া উচিত, তাই না? এই প্রশ্ন আমার কাছে অনেকবার এসেছে। এই বিষয়ে আজকে খুব ভালো করে বলে দিচ্ছে, সবাই মন দিয়ে শুনবে। শাস্ত্র কি বলছে? বাস্তুশাস্ত্রের মধ্যে এই বিষয়ে খুব সুন্দর বর্ণন রয়েছে। গ্রন্থের নাম হলো আপস্তম্ভ ধর্মসূত্র। তা ধর্মের সূত্রের 11 নম্বর এবং 31 নম্বর সূত্রে লেখা রয়েছে, প্রাং মুখোন্নানি ভঞ্জিত উচ্চরে দক্ষিণামুখ উদং মুখো মূত্রম কুর্যাৎ প্রত্যক পাদাবনে জনমিতি। ঘরের মধ্যে যদি শৌচালয় বানানো হয়, শৌচালয় বানালে এইভাবে বানাবে যেন দক্ষিণ দিকে মুখ করে মলত্যাগ করা হয়। পায়খানায় মানে আপনি যখন পায়খানায় বসবেন, তো পায়খানায় বসলে আপনার মুখটা কোন দিকে থাকবে? দক্ষিণ দিকে। কোন দিকে? জোরে বলো। বুঝতে পারলেন না নাকি? আপনি পায়খানা করতে বসেছেন, আপনার মুখটা কোন দিকে থাকা উচিত বললাম? দক্ষিণ দিকে। আর আপনি যদি দক্ষিণ দিকে পিঠ করে পায়খানা করতে বসেছেন, মলত্যাগ করতে বসেছেন, তখন কি হয়? তখন দোষ লাগে। দক্ষিণ দিকে পিঠ করে কখনো মলত্যাগ করতে নেই। এই জিনিসটা খুব মন দিয়ে শুনবেন। কিন্তু সব থেকে বাস্তুশাস্ত্রের অনুসারে শ্রেষ্ঠ হলো ভুঞ্জিতোচ্চরে দক্ষিণামুখ, দক্ষিণ মুখ করে ঘরের মধ্যে লেট্রিন বানানো উচিত। যখন আপনি শৌচ করতে বসছেন, মলত্যাগ করছেন, মানে লেট্রিন করছেন, আপনার মুখ থাকবে দক্ষিণ দিকে। এটাই হলো একমাত্র শাস্ত্রসম্মত বিচার, শাস্ত্রসম্মত বিধান। বাকি এবার যার যেমন ইচ্ছা সে তেমনভাবে করো। প্রেম সে বলো রাধে। এটা একটা অনেক বিশেষ জিনিস আজকে পাঠের মধ্যে আমি বলে দিলাম। আর একটু শাস্ত্রের রেফারেন্স দিয়ে, যেহেতু কোনো কথা বললে শাস্ত্রের রেফারেন্স দেওয়াটাই বেশি শ্রেষ্ঠ, তাতে আর কারোর মনের মধ্যে সংশয় থাকে না। তা এটাই হলো বাস্তুশাস্ত্রের মধ্যে সবথেকে উত্তম।
তাই এবার থেকে মনে থাকবে, ঘরের মধ্যে ল্যাট্রিন বানালে কোন দিকে বানাবে? হ্যাঁ, দক্ষিণ দিকে মুখ করে, দক্ষিণ দিকে পিঠ করে না, মনে থাকবে? বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। এটা হলো নিয়ম। আচ্ছা, অনেক সময় অনেকে প্রশ্ন করে, মহারাজজি তুলসী গাছে যখন জল দেব তখন কোন দিকে মুখ করে জল দেব? এটাও অনেকের প্রশ্ন। আমাকে এরকম প্রচুর প্রশ্ন আসে তো আমার কাছে। ইউটিউব আমার খুললে তখন ওইখানে কমেন্টের মধ্যে শুধু প্রশ্নই প্রশ্ন থাকে, আর আমরা তো সব প্রশ্ন দেখতে পারি না। আচ্ছা, অনেক মানুষ কি করে, আমার নামে মিনিমাম না হলেও 100টা চ্যানেল আছে, যে যেরকম পারছে সে আমার নামে চ্যানেল বানিয়ে চালাচ্ছে। তো ওই সব চ্যানেলের মধ্যে কমেন্ট করে, তা ওইগুলো তো আর আমার চ্যানেল নয়, আমি জানিও না, দেখতেও পারি না, বুঝতেও পারি না। হ্যাঁ, যেই কমেন্টগুলো শুধুমাত্র আমাদের চ্যানেলে থাকে, আমাদের একটাই চ্যানেল আছে ইউটিউবের মধ্যে, গোবিন্দবল্লভ শাস্ত্রীজি, বাস একটাই চ্যানেল, মনে রাখবে। ওইটার মধ্যে যেই কমেন্টগুলো হয়, তার মধ্যে যেগুলো বিশেষ বিশেষ কমেন্ট হয়, কোনো প্রশ্ন থাকে, তখন আমাদের টিম ওই কমেন্টগুলো আমাকে দেখিয়ে দেয় যে মহারাজজি এই প্রশ্ন এসেছে। আমি এদেরকে বলে রাখি, যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে আমাকে বলে দেবে, তাহলে আমি পাঠের মধ্যে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তা আপনারা যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা ইউটিউবের মধ্যে আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলের মধ্যে কমেন্টে প্রশ্ন লিখে দেবেন যে মহারাজজি এই বিষয়ে আমাদের একটু জানার ইচ্ছা আছে, এটা অর্থ কী বা এটা কিভাবে হয়। তাহলে নিশ্চয়ই আমি যখন দেখব তখন তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি যে উত্তর দিতেই পারবো এটা কোনো গ্যারান্টি নেই। আমি কোনো ভগবান নই, বা আমি কোনো সব শাস্ত্রগ্রন্থ একদম গিলে বসে নেই। যতটুক আমি জানি সেই হিসাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যেটা জানি না সেটা হয়তো শাস্ত্র থেকে খুঁজে দেওয়ার চেষ্টা করব। যদি না পাই তাহলে না দেব না, তাতে কি আছে, প্রেম সে হলো। তা আপনারা যদি কোনো প্রশ্ন করেন, একমাত্র আমাদের যে অফিসিয়াল চ্যানেল আছে ওইটাকেই সাবস্ক্রাইব করবেন, ওইটার মধ্যেই কমেন্ট করবেন, তখন গিয়ে সেটা আমরা জানতে পারবো। প্রেম সে বলো। তা তুলসী গাছে কোন দিকে মুখ করে জল দেওয়া উচিত? এটাও কিন্তু একটা ভালো প্রশ্ন। তা তুলসী গাছে যদি জল দিতে হয় তাহলে পূর্বাভিমুখ, পূর্বের দিকে মুখ করে, পূর্ব দিকে মুখ করে অথবা উত্তর দিকে মুখ করে জল দেওয়া উচিত। মনে থাকবে কোন দিকে? হ্যাঁ, পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে তখন গিয়ে জল দেওয়া উচিত। এটা হলো নিয়ম। আর তুলসী গাছে যখন জল দেবে কখনো ভিজা কাপড়ে জল দেবে না, মনে থাকবে। অনেকে কি করে, স্নান করে আসলো, ওই ভিজা গামছা পরেই তুলসী গাছে জল দিচ্ছে, ভিজা গামছা পরেই মন্ত্র স্মরণ করছে, ভিজা গামছা পরেই। আচ্ছা, অন্যদের তো ছাড়ো, সাধারণ মানুষদেরকে তো ছাড়ো, আমি অনেক জায়গায় অনেক ব্রাহ্মণদেরকেই দেখেছি, যারা পুজো পাঠ করায় তাদেরকেই দেখছি ভিজা গামছা পরে পৈতা হাতে নিয়ে এবার মন্ত্র জপ করছে, আহ্নিক করছে। শাস্ত্রের মধ্যে ভিজা কাপড় পরে মন্ত্র স্মরণ করা, আহ্নিক করা, এগুলোকে অপরাধ বলা হয়েছে, এগুলো দোষযুক্ত। খুব মন দিয়ে শুনবে। তার জন্য ভিজা কাপড় পরে ভগবত সেবা, ভিজা কাপড় পরে গায়ত্রী জপ করা, ভিজে কাপড়ে আহ্নিক করা, এগুলো দোষযুক্ত, এতে অপরাধ হয়। তার জন্য কখনো ভিজে কাপড়ে আহ্নিক ইত্যাদি করবেন না। ভিজে কাপড়ে আহ্নিক করা যায় কখন? জলের মধ্যে দাঁড়িয়ে। খুব মন দিয়ে শুনবে। কোথায়? জোরে বলো। জলের মধ্যে দাঁড়িয়ে, কোমর পর্যন্ত, মানে নাভি অবধি জলের মধ্যে দাঁড়িয়ে আপনি যদি ভিজা কাপড়ে আছেন, আপনার কাছে বস্ত্র নেই, কাপড় নেই, এতটাই আপনি গরিব, এতটাই দরিদ্র যে আপনার ঘরে দ্বিতীয় কাপড় নেই, যে আপনি ভিজা কাপড় ছাড়া অন্য কোনো কাপড় পরে ঠাকুর পুজো করবেন, আপনার ঘরে কাপড় নেই, এটা তাদের জন্য বলা হচ্ছে। বা আপনার কাছে কোনো সময় নেই, পরিস্থিতি এমন, তখন আপনি নদীর মধ্যে বা জলের মধ্যে দাঁড়িয়ে আছেন, সেই অবস্থায় আপনি ওখানে আহ্নিক করে নিলেন, কোনো দোষ নেই।
আর জলের মধ্যে দাঁড়িয়ে জপ করার কিন্তু অনেক ফল আছে, এটাও ভেবে রাখবেন। আপনি যদি নাভি পর্যন্ত জলের মধ্যে দাঁড়িয়ে মন্ত্র জপ করছেন, জলাশয়ের মধ্যে, কোনো তীর্থে, কোনো নদীর মধ্যে জলের ভিতরে দাঁড়িয়ে মন্ত্র জপ করলে তার সহস্রগুণ ফল হয়। মন দিয়ে শুনবে, শাস্ত্রে বর্ণন রয়েছে। কোনটার কি ফল? বট গাছের নিচে বা অশ্বত্থ গাছের নিচে দাঁড়িয়ে তারপরে সেখানে জপ করলে তার কতটা ফল হয়, জলের মধ্যে দাঁড়িয়ে জপ করলে তার কতটা ফল হয়, কোনো তীর্থের মধ্যে জপ করলে কতটা ফল হয়, আর রাধা গোবিন্দ বিগ্রহের সামনে বসে জপ করলে তার কতটা ফল হয়, এগুলো শাস্ত্রের মধ্যে বর্ণন রয়েছে। প্রেম সে বলো, এইগুলো মনে রাখবে কিন্তু। আর ঘরের মধ্যে যদি বৃক্ষ লাগাও, তাহলে ঘরের মধ্যে চেষ্টা করবে বেশিরভাগ ফল জাতীয় বা ফুল জাতীয় বৃক্ষ লাগানো উচিত। ঘরের মধ্যে কণ্টক জাতীয়, মানে যেই গাছের মধ্যে কাঁটা হয়, সেই কণ্টক জাতীয় বৃক্ষ ঘরের মধ্যে লাগাতে নেই। এটাও জেনে নাও, ঘরের মধ্যে কোন গাছ লাগানো উচিত, কোন গাছ লাগানো উচিত। ঘরের মধ্যে কাঁটা জাতীয় কোনো গাছ লাগাবে না। ঘরের মধ্যে কাঁটা জাতীয় বৃক্ষ লাগাবে, ঘরের মধ্যে সবসময় অশান্তি থাকবে, ঘরের মধ্যে অবনতি শুরু হয়ে যাবে, উন্নতি বাধক হয়ে যাবে। আর ঘরের মধ্যে কোনো সময় বেঁটে গাছ লাগাতে নেই। বেঁটে গাছ মানে যেগুলোকে আমরা বলি বনসাই। আজকাল ঘরের মধ্যে বনসাই গাছ খুব লাগায় না? বনসাই গাছ মানে বুঝেছো, গাছগুলোকে ছোট ছোট করে কাটিং করে করে রাখে। ছোট ছোট দেখবে গামলার মধ্যে বট গাছ, অশ্বত্থ গাছ, সেখানের মধ্যে নানা রকমের গাছগুলোকে ছোট ছোট কাটিং করে করে এতটুকু করে করে ছোট ছোট, হ্যাঁ, ওইগুলোকে বনসাই বানিয়ে রাখে না, ওইগুলোকে বনসাই বলে বা বেঁটে গাছ বলে। খাটো গাছগুলোকে বাড়তে দেয় না। এইসব বৃক্ষ কিন্তু ঘরে লাগাতে নেই। এইগুলো ঘরের উন্নতির মধ্যে বাধক হয়ে যায়, বাধা নিয়ে আসে। কাঁটা গাছ ঘরের মধ্যে যতদূর পর্যন্ত ঘরের ছায়া পড়ছে ততদূর পর্যন্ত কাঁটা গাছ লাগাতে নেই। এই জিনিসটা জেনে রাখবে। প্রেম সে বলো, বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী রাধে। এইগুলো নিয়ম যদি কেউ মানতে পারে তাহলে তার ফল প্রাপ্ত হয়। তাহলে আজকে অনেক কিছু জানতে পারলে, হ্যাঁ।